BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আস্থা ভঙ্গের অভিযোগে সরকারের মামলা। বাংলাদেশে আজ 200-রও বেশি এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। খা করছে। আমি এখানে একটা পুরাতন এলাকা আছে, সেখানে গিয়েছিলাম। সেখানে দেখছি বিশাল স্কুল মাঠ, কিন্তু কোনো ভোটার নেই, কোনো কেউ লোকজন নেই, শুধু কয়েকজন অফিসাররা বসে আছেন, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। খুলনার পাইকগাছা থেকে একজন সাংবাদিক। বাংলাদেশের সরকার আলুর দাম বেঁধে দিলেও বাজারে গোপনে অনেক বেশি দরে তা বিক্রি হচ্ছে। আর আলুর বাজারে সংকট নিয়ে শুনবেন একটি ফেসবুক লাইভের রেকর্ডকৃত অংশ। তবে পরিক্রমার শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। যুক্তরাষ্ট্রের আইন বিভাগ ইন্টারনেট জায়ান্ট গুগলকে আস্থা বিষয়ক আইন ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে। বলা হয়েছে, গুগল অনলাইন সার্চের ওপর তাদের আধিপত্যকে অপব্যবহার করছে। ইউরোপের বিভিন্ন দেশে গুগলের বিরুদ্ধে এই একই অভিযোগে জরিমানা হওয়ার পর যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে এই মামলা হলো। গুগল সবসময় দাবি করে তারা কোনো অন্যায় করছে না। যুক্তরাষ্ট্রে আজ তাদের বিরুদ্ধে এই মামলার পর সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই কোম্পানি বলছে, মার্কিন সরকারের এই সিদ্ধান্তে অনেক গলদ রয়েছে। নাইজেরিয়ায় পুলিশের নির্যাতনের ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ায় রাজধানী লেগোস এবং পুরো লেগোস প্রদেশে 24 ঘন্টার কারফিউ বলবৎ করা হয়েছে। প্রদেশের গভর্নর বলছেন, প্রতিবাদ আন্দোলনের ভেতর অপরাধীরা ঢুকে পড়েছে। তিনি বলেন, কোনোভাবেই তিনি তার প্রদেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেবেন না। আফগানিস্তানে নেটো বাহিনীর সবচেয়ে সিনিয়র কমান্ডার বলছেন, সহিংসতার কারণে দেশে শান্তির সম্ভাবনা হুমকিতে পড়েছে। জেনারেল স্কট মিলার এর জন্য তালেবানকে দায়ী করলেও তিনি আফগান সেনাবাহিনীর ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, নেটো বাহিনী চায় কাতারে শান্তি আলোচনা সফল হোক এবং সেজন্য তারা চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিনিধির এই প্রথমবারের মতো ইসরায়েল সফরের মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক আরও জোরদার হয়েছে। দুই দেশ যেসব সহযোগিতা চুক্তিতে সই করেছে তার মধ্যে রয়েছে তাদের নাগরিকদের জন্য বিনা ভিসায় পরস্পরের দেশ ভ্রমণের বিষয় চুক্তি। সম্পর্ক স্বাভাবিকীকরণের এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিন এবং আমিরাত প্রতিনিধির ইসরায়েল সফরকে তারা লজ্জাস্কর বলে বর্ণনা করেছে। ফ্রান্সে গত সপ্তাহে এক ইসলামপন্থী তরুণের হাতে নিহত হওয়া স্কুল শিক্ষককে সেদেশের সর্বোচ্চ দুটি খেতাব দিয়ে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী জন মিশেল ব্ল্যাঙ্কার। তিনি বলেন, স্যামুয়েল প্যাটি নামে ওই শিক্ষক একজন শহীদ এবং লেজিও দা অনারের মতো খেতাব পাওয়ার উপযুক্ত। প্যারিসের ইমামদের সংগঠনের প্রধানও মিস্টার প্যাটিকে একজন শহীদ এবং হত্যাকারীকে একজন মগজ ধোলাই হওয়া সন্ত্রাসী বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর সাথে ইসলাম বা মানবতার কোনো সম্পর্ক নেই। সুইডেনের টেলিকম কর্তৃপক্ষ সেদেশে 5G নেটওয়ার্ক স্থাপনের কাজে চীনা কোম্পানি হুয়াওয়ে এবং ZTEর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। 5G নেটওয়ার্কে ইতিমধ্যেই হুয়াওয়ের যেসব যন্ত্রপাতি রয়েছে তা 5 বছরের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব রিপোর্টে চীনকে সুইডেনের নিরাপত্তার জন্য অন্যতম একটি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। বাংলাদেশে আজ যে 200-রও বেশি এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে ভোট হয়েছে, সেখানে স্বাভাবিকের তুলনায় ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য সংখ্যায় কম ছিল বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, গত কয়েক বছর ধরে ভোট দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে যে অনীহা লক্ষ্য করা যাচ্ছে, আজকেও বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে ভোটে প্রায়
একই ধরনের প্রবণতা দেখা গেছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে চরম আস্থার যে সংকট তৈরি হয়েছে এবং সেজন্য স্থানীয় সরকার নির্বাচনেও ভোটাররা কেন্দ্রমুখী হচ্ছেন না। ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজ অনুষ্ঠিত উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির প্রার্থী ছিল, কিন্তু ভোটের দিনে এসে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। সেখানকার ভোট নিয়ে যেমনটা বলছিলেন স্থানীয় একজন সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব। পাইকগাছা উপজেলার নির্বাচন সকাল 11টা 12টা পর্যন্ত 15টা ভোট কেন্দ্রের আমি ওই পরিসংখ্যান নিয়েছি, যেখানে 3000 ভোট সেখানে হয়তো কাস্ট হয়েছে 3 ঘন্টায় 16টা 19টা 20টা। এক কথা বলা যায় স্থানীয় সরকার নির্বাচনে অতীত আমি এসেছি তখন যে গম গম ও উৎসবমুখর পরিবেশ থাকে, এরকম কোনো পরিবেশ নাই, খা খা করছে। পাইকগাছায় ভোটের যা চিত্র ছিল, একই ধরনের খবর পাওয়া গেছে আরও 7টি উপজেলা পরিষদে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে। আর 192টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের চেষ্টায় ভোটার উপস্থিতি কিছুটা ছিল, কিন্তু গ্রাম পর্যায়ে এই স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী থাকলেও সাধারণত ভোটারদের যে ব্যাপক অংশগ্রহণ থাকে তার তুলনায় এখন ভোটার উপস্থিতি অনেক কম ছিল। বিভিন্ন এলাকায় স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচন পর্যবেক্ষণকারী একটি বেসরকারি সংস্থা ব্রতির শারমিন মুর্শিদ বলেছেন, ভোটারদের কাছে এখন কোনো নির্বাচন নিয়েই আগ্রহ নেই। নির্বাচনী যে ম্যানেজমেন্টের ব্যবস্থা, সুশাসনের যে ব্যবস্থা, এটা কিন্তু ধসে গেছে। নির্বাচন কমিশন তার ব্যবস্থাপনার অধীনে যে নির্বাচন হচ্ছে সেটার প্রতি মানুষের এক বিন্দু আস্থা আর নেই। কেন নেই? সেটা হচ্ছে বিগত নির্বাচনগুলো ভোট দিতে গিয়ে মানুষ ভোট দিতে পারেনি, তো মানুষের ভেতরে এই বোধটা কাজ করছে যে আমি ভোট দিতে যাব কিসের জন্য, আমাকে তো ভোট দিতে দেবে না। এই আস্থাহীনতাটা একটা বড় 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 কারণ। সর্বশেষ গত শনিবার জাতীয় সংসদের ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল 10.43%। বিভিন্ন নির্বাচনে এই ভোটের হারকে স্বাভাবিকের তুলনায় অনেক অনেক কম বলে উল্লেখ করছেন নির্বাচনী পর্যবেক্ষকরা। তাঁরা বলেছেন, মানুষের আস্থার সংকট এবং নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, এর দায় নির্বাচন কমিশনের উপর বর্তায় বলেই তাঁরা মনে করেন। তবে এমন বক্তব্য মানতে রাজি নন একজন নির্বাচন কমিশনার কবিতা খানম। আমি মনে করি না যে এই শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে আস্থাহীনতার কারণে তারা আসছে না, কারণ নির্বাচন কমিশন তো অতটুকুই করবে যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে হবে সেই জন্য তাদের নিরাপত্তা দেওয়া এবং নিরাপত্তার সাথে তাদের আবার জায়গায় ফিরে যাওয়া, এটা কিন্তু এনশোর করছেন নির্বাচন কমিশন। তারপরে আমি বলবো যে সঙ্গে আর যারা আছেন, যেমন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারদের কথা আমি বলতে চাই, তাদেরও কিন্তু সক্রিয় সহযোগিতা প্রয়োজন আছে। নির্বাচন কমিশন যেমন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছে, পর্যবেক্ষকরাও বলছেন এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে হয়, সেখানে দলগুলোর বিরুদ্ধেও ব্যর্থতার অভিযোগ করছেন তারা। তবে বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিস্থিতির দায় চাপিয়েছেন সরকার এবং আওয়ামী লীগের ওপর। পুরোপুরি কর্তৃত্ববাদী সরকার যখন থাকে এবং সেটা যখন আপনার ওই একটা দলকেই সবসময় প্রমোট করার জন্য তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, তখন নির্বাচনী ব্যবস্থাটা শুধুমাত্র একটা আপনার ক্ষমতায় থাকার জন্য একটা টুল হিসেবে ব্যবহৃত হয়। এটা মানুষ তো কয়েকটা নির্বাচনে টের পেয়ে গেছে। আপনারা দেখেন, আমরা কিন্তু এর তো কিছুর পরে আমরা নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি, কি ঘটছে এখন তো আমাদেরকে জবাবদিহি করতে হয় আমাদের দলের নেতাকর্মীদের কাছে যে কেনই নির্বাচনে যাচ্ছেন আপনারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ পাল্টা অভিযোগ করেছেন যে রাজনৈতিক চিন্তা থেকে বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে বলে তাঁরা মনে করছেন। বিএনপি শুরু থেকে তারা নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে দুটি লক্ষ্য নেই, একটা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, দ্বিতীয়টা হচ্ছে মনোনয়ন বাণিজ্য করা। তাদের কর্মী সমর্থক এবং ভোটারদেরকেই তারা মেসেজটা এটাই দিচ্ছে যে ভোট দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র সরকারের যারা দলীয় আমাদের হয়তো আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত প্রার্থী আছে, আওয়ামী লীগের পক্ষের ভোটাররা ভোট দিতে যাচ্ছে। সেক্ষেত্রেও একটা সমস্যা হচ্ছে, যখনই দেখছে বিএনপি মাঠে শক্ত প্রতিপক্ষ নেই, তখন কিন্তু ভোটারদের মধ্যে আগ্রহটা কমে আসে, যার ফলে আমাদের সমর্থিত ভোটারদের মধ্যেও ওটা চাপটা কম থাকে বলে তারা হয়তো দেখা যাচ্ছে কম্পারেটিভলি আমাদের যে ভোটার আছে তার মধ্যেও অনেক হয়তো কম পড়ছে বলে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষকদের অনেকে বলেছেন, ভোটারদের আস্থার সংকট বা ধসে পড়া নির্বাচনী ব্যবস্থা থেকে কবে বেরিয়ে আসা সম্ভব হবে সেটা তাদের জানা নেই। কাদির কল্লোল। বাংলাদেশে আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দাম বেঁধে দেওয়ার পর খুচরা বা পর্যায়ে এক ধরনের কালোবাজারি শুরু হয়েছে বলে অনেক ক্রেতা অভিযোগ করছেন।
বিবিসির একজন সংবাদদাতাও নিজে আজ ঢাকার একটি বাজারে গিয়ে দেখেছেন যে সামনে আলু না থাকলেও বেশি দাম দিলে অন্য জায়গা থেকে আলু জোগাড়ের নিশ্চয়তা দিচ্ছেন অনেক খুচরা বিক্রেতা। কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত তারা চাইছেন, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। বিক্রেতারা দাবি করছেন যে পাইকারি বাজারেও আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। আলুর বাজারে এমন নজিরবিহীন অবস্থা নিয়ে ঢাকা থেকে মুন্নি আক্তারের রিপোর্ট। রাজধানী ঢাকার মহাখালী কাঁচা বাজারে গেলে সবজির দোকানগুলোতে থরে থরে কাঁচা সবজি সাজিয়ে রাখাটা চোখে পড়ে। শুরুর দিকের কয়েকটি দোকান ঘুরে অন্য সব সবজি চোখে পড়লেও দেখা যায়নি আলুর কোনো পসরা। এক দোকানিকে জিজ্ঞেস করেছিলাম আলু আছে কিনা। তিনি কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, কয় কেজি লাগবে? তিনি বললেন আলু সাজানো না থাকলেও দেয়া যাবে। দাম কত জানতে চাইলে বললেন ৪৮ থেকে ৫০ টাকা প্রতি কেজি। সাংবাদিক পরিচয় জানার পর তিনি আবার তার বক্তব্য পাল্টে ফেলেন এবং আলু বিক্রি করতে অসম্মতি জানান। বলেন দাম বেড়ে যাওয়ার কারণে আলু বিক্রি করছেন না তিনি। আলু সরকারের যে রেট দিয়েছে, বর্তমানে রেটের আগে আমরা বিক্রি করছি আলু ৪৫ টাকা কেজি। এখন সরকার রেট দেওয়ার পর থেকে ধরে আমরা আলু বিক্রি করছি লস দিয়ে ৩০ টাকা কেজি। কিন্তু এখন মার্কেটে কিনা পড়তে আছে আরও বেশি, ৪০ টাকা ৪২ টাকা মার্কেটে কিনা পড়ে। আপাতত আমরা বন্ধ রাখছি আলু বিক্রিটা। বাজারের একটু ভেতরের দিকে গেলে কয়েকটি দোকানে আলু সাজিয়ে রাখতে দেখা যায়, তবে পরিমাণে খুবই কম। দাম জিজ্ঞেস করলে তারা জানান ৪৫ থেকে ৫০ টাকায় আলু বিক্রি করছেন তারা। খুচরা সবজি ব্যবসায়ী মীর ফয়েজ জানান আগে কয়েক ধরনের আলু বিক্রি করলেও এখন মাত্র এক ধরনের আলু বিক্রি করছেন, আর সেটিও খুব কম পরিমাণে। আলুর দাম তো অনেক চড়া। ৩০ টাকার আলু যদি আপনি ৫০ টাকা ৪৫-৪০ টাকা হয়, এতে অনেক বেশি না। আলু আমি খুবই কম বিক্রি করি, আমি বেশি আনি না কেন, ক্রেতা দ্বারা এরা একটু অসন্তুষ্ট, তাই জন্য আমি ৪ পদের আলু বেচতাম, ১ পদের আলু অল্প অল্প আনি। বাজার করতে এসেছিলেন সাইদুর রহমান। তিনি জানালেন আলু কিনেছেন, তবে ৩০ কিংবা ৫০ টাকায় নয়, বরং প্রতি কেজি আলু ৬০ টাকা দরে কিনতে হয়েছে তাকে। ৬০ টাকা করে আলুর দাম ৬০ টাকা করে। এখন তো সরকার বলতেছে ৩০ টাকা করে, তো আপনি কিছু বলেন নাই যে ৬০ টাকা কেন রাখেন? আমরা তো জানি না, আমরা বাজারে পাচ্ছি না, সেই জন্য নিচ্ছি। এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে এর আগে এক দফা দাম নির্ধারণ করেছিল কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু সেটি নিয়ে ব্যবসায়ীদের আপত্তির মুখে মঙ্গলবার আরেক দফা বৈঠক করে সংস্থাটি, যেখানে কৃষক, ব্যবসায়ী, আড়তদার এবং কৃষি অর্থনীতিবিদদের সাথে আলোচনার পর দাম বাড়িয়ে নতুন করে আরেক দফা আলুর দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, খুচরা বাজারে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হিমাগার পর্যায়ে ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা, খুচরা পর্যায়ে ৩৫ টাকা। এটা আমরা নির্ধারণ করেছি। আজকে কৃষক এবং কৃষি ব্যবসায়ী সকলে এসেছেন, ওনাদের সঙ্গে আলোচনা ক্রমে আমরা আরো বাইডিস্ট্যান্ড, আপনার কৃষি অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সঙ্গে আমরা আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে থেকে এটা কার্যকর। এদিকে আলুর মতো নিত্য প্রয়োজনীয় সাধারণ একটি সবজির দাম হঠাৎ করে বেড়ে যাওয়া এবং সেটি বিক্রি নিয়ে নানা ধরনের কৌশল ব্যবহারের মতো পরিস্থিতি কেন সৃষ্টি হলো, এমন প্রশ্নের জবাবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, একদিকে যেমন যোগানের একটি ঘাটতি তৈরি হয়েছে, ঠিক তেমনি অন্যদিকে সরকার যে দাম নির্ধারণ করছে তা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হয়নি। এমনটাই বলছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আলুর মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া বা যেভাবে এই মূল্যটি নির্ধারণ হয়েছে সেটি নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে, যে বাজারের মূল্যের সঙ্গে সমন্বয় করা অথবা কোল্ড স্টোরে রাখার খরচ অথবা কৃষকের কাছে কি মূল্যে কেনা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু আসলে বিবেচনায় নেওয়ার দরকার ছিল। সরবরাহের ক্ষেত্রে যেহেতু সরকারের নিয়ন্ত্রণ কম, সুতরাং আপনি মূল্য নির্ধারণ করে দিলেই যে আসলে বাজারে সেই মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করা যাবে সেটি কিন্তু না। ফলে সেরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা এখন কাটাচ্ছি। কৃষি গবেষকরা মনে করেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে হলে জরুরি খাদ্যপণ্যের সাপ্লাই চেইনের সাথে যারা জড়িত, অর্থাৎ উৎপাদক, ব্যবসায়ী, আড়তদার, এদের সবাইকে একটি রেজিস্টার ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। মুন্নি আক্তার। এবারে আলুর বাজারে এই সংকট নিয়ে ঢাকায় বিবিসি বাংলার একটি ফেসবুক লাইভের রেকর্ডকৃত অংশ বিশেষ। ফয়সল তিতুমির। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলায়। আমি ফয়সল তিতুমির আছি আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, অর্থাৎ নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা বিশেষ করে যেটি নিয়ে রীতিমতো একরকম বিপাকেই আছেন, সেটি নিয়েই কথা বলবো। অর্থাৎ হঠাৎ করে আলোচনার কেন্দ্রে এখন আসলে বাঙালির খুবই পছন্দের একটা জিনিস, খুবই দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে আলু।
সেটার হঠাৎ করেই দাম অনেকটা বেড়ে গেছে, নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সবশেষ অবস্থা কি এসব আমরা জানার চেষ্টা করবো। আমাদের অতিথিরা এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি, আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান। এছাড়া ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন, একজন হচ্ছেন সৈয়দা মাহফুজা মিষ্টি, যিনি ঝালকাঠি থেকে আমাদের সঙ্গে আছেন। এছাড়া আছেন সোহেলি আক্তার ঝুমা, যিনি ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা আলোচনায় শুরু করতে চাই এখনই, তার আগে একটা ছোট্ট বিষয় একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বিবিসি বাংলা যখন কদিন আগে এই আলুর দাম বৃদ্ধি নিয়ে একটা রিপোর্ট তৈরি করে, সে সময় এক গৃহিণীর সঙ্গে কথা হয় এবং পারুল আক্তার নামে সেই তিনি যে অভিজ্ঞতাটা জানিয়েছিলেন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পারুল আক্তারের ভাষাতেই তিনি বলছিলেন যে 2 মাস আগেও আলু কিনছি 30 টাকা কেজি, এখন ওইটা 50 টাকা। আলু তো মনে করেন একটা জিনিস, তরি তরকারি না জোগাইতে পারলে আলু ভাজি নাইলে ভর্তা কইরা ভাত খাইতাম পারি, এখন তো তাও পারতাছি না। এটা হচ্ছে পারুল আক্তার বলেছেন এবং আমার কাছে মনে হয় যে অনেকেরই আসলে এই অভিজ্ঞতাটা হচ্ছে। আমি নিজেও কদিন আগে আলু কিনতে গিয়েছি এবং অনেক বেশি দামে কিনতে হয়েছে। শুরুতেই বাণিজ্য মন্ত্রী একটু আপনার কাছে যাচ্ছি যে কৃষি বিপণন অধিদপ্তর যে দাম ঠিক করে দেয় সেটাই অনুসরণ করার কথা আপনি বলেছেন, কিন্তু আজকেও কিন্তু যদি সবশেষ বাজারে আমি খোঁজ নিয়েছি এবং সেখানে আসলে 50 টাকার নিচে কোথাও বিক্রি হওয়ার কথা শুনিনি। তো কি বলবেন যে এক্ষেত্রে আসলে বিষয়টা তাহলে কি দাঁড়িয়েছে? একটা প্রথমে বলে নিই যে আলু এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা কৃষি মন্ত্রণালয় এটা দেখাশোনা করেন। যে 17টা মানে প্রয়োজনীয় জিনিস বাণিজ্য মন্ত্রণালয় হ্যান্ডেল করে তার মধ্যে আলুটা নয়। আলুর দাম বেড়েছে, এই বাড়ার পরিপ্রেক্ষিতেই কৃষি বিপণন যেটা অধিদপ্তর আছে তারা সেটা লক্ষ্য করে তারা একটা আলুর দাম বেঁধে দিয়েছে, কিন্তু বাজারে সেটার প্রভাব পড়ছিল না বিধে আমরা মনে করেছি দুটো কারণ, যে যদিও এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু আমরা আলুর এই সময়ের জন্য আমরা টিসিবির মাধ্যমে, যেহেতু টিসিবির মাধ্যমে আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা মানুষের কাছে পৌঁছে দিই, তো সেটা চিন্তা করে আমরা মনে করি যে আমরা টিসিবির মাধ্যমে 25 টাকা দরে আলু খাওয়াবো এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও আমরা মাঠে নামাতে চেয়েছি যে আপনারা কৃষি দপ্তরের এই দামটাকে আপনারা চেষ্টা করবেন যাতে বাজারে সেটা পাওয়া যায়। গোলাম রহমান, একটু আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আপনারা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব মূলত ভোক্তাদের অধিকার নিয়েই কাজ করে এবং সেক্ষেত্রে এই যে এখন বাজারে তো শুধু আলু নয়, অন্যান্য দ্রব্যগুলোর যদি দেখি, পেঁয়াজের দাম অনেকদিন ধরে বেশি, একই সঙ্গে কাঁচা বাজারে অন্য যেসব তরকারিগুলো আছে সেগুলোর দামও বেশ বেশি বলেই মনে হচ্ছে। তো এটা আসলে কি ধরনের প্রভাব ফেলছে ভোক্তাদের উপরে এবং কি বলবেন যে এটাতে আসলে তারা এক ধরনের অসহায় অবস্থায় পড়েছেন কিনা? প্রতি বছরই অক্টোবর নভেম্বর সময়ে জিনিসপত্রের দামের কিছুটা ঊর্ধ্বগতি থাকে। গত বছরে আমার মনে পড়ে যে এ নিয়ে ক্যাবের তরফ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তবে এই বছর আরো বেশি গুরুত্ব লাভ করেছে, কারণ কোভিড এর কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকের আয় কমে গেছে। নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর মানুষের ক্রয় ক্ষমতা বহুলাংশে হ্রাস পেয়েছে। একদিকে ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, আরেকদিকে পণ্যের মূল্য বাড়ছে। এটা অনেকটা মানে আপনার মরার উপরে খাড়ার ঘা। তো এই প্রেক্ষাপটে মূল্যটাকে সহনীয় পর্যায়ে রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় অনেকগুলো উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই। কৃষি যে আপনার দেশে আলুর উৎপাদন এই বছর হয়েছে 101.9 লক্ষ টন এবং সরকারের হিসাব কিতাব অনুযায়ী চাহিদা হলো 77 লক্ষ টন, অর্থাৎ 30 লক্ষ টনের বেশি উদ্বৃত্ত, যে কারণে রপ্তানি করার জন্য 20% প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এই প্রেক্ষাপটে আমরা এটা ধরে নিতে পারি যে দেশে পর্যাপ্ত আলুর সরবরাহ আছে, কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকলে দাম বাড়লো কেন? এই বছর অনেক বৃষ্টি বন্যা এসব হয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছিল, ফেরি বন্ধ ছিল, এইসব কারণে শাকসবজির উৎপাদন কম হয়েছে এবং সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।
একটু আমাদের সঙ্গে আর যে দুজন আছে খুব ছোট করে জানতে চাইবো প্রথমে এই মিষ্টি আপনার কাছে, যে আপনাদের এলাকায় আসলে কি অবস্থা দেখছেন বাজারের, সেখানে দাম কেমন জিনিসপত্রের এবং মানুষজন কি বলছে এটা নিয়ে একটু বলবেন। বর্তমানে দ্রব্যমূল্যের যে দামটা আছে, প্রতি কেজি আলুর কথাটা যদি আমরা বলি যে প্রতি কেজি 30 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমরা যদি আমি ঝালকাঠিতে যে যখন আমি বাজারে যাই, যখন আমি দেখতে পাই যে আসলে এক একটা জায়গায় এক এক রকম দাম নেওয়া হয়েছে। যেমন বাজারে এক ধরনের, আবার যদি ভিতরের দোকানগুলো থেকে আমরা কিনি সেক্ষেত্রে কিন্তু দাম আরো বেশি রাখা হচ্ছে। তো এখানে যখন আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনারা এভাবে এক এক জায়গায় এক এক ধরনের দাম বলছেন, যেহেতু দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তখন তারা এই মন্তব্যটা করলো যে তারা যে হচ্ছে যেই বিভিন্ন হাত মধ্যস্থতাকারীরা থাকে এবং হচ্ছে এটা যে যেভাবে যেই জায়গায় সংরক্ষিত করা হয় এবং ভোক্তাদের নিকট পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এই মধ্যে যে ধাপগুলো আছে, এক্ষেত্রে তাদের 30 টাকার বেশি খরচ পড়ে যাচ্ছে, যেই কারণে তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না যে দামটা তারা কমিয়ে রাখবে। তারা বলছে সরকার তো ঘোষণা দিয়েই শেষ, কিন্তু আমরা যে এটা পৌঁছাচ্ছি আমরা তাহলে খাবো কি? আমাদের হাতে তো খুব একটা বেশি কিছু থাকে না। তো কৃষকদের যদি আমরা কথা শুনি, তারাও কিন্তু একই মন্তব্য করছেন যে আসলে কৃষকের থেকে সরাসরি ভোক্তার পাওয়ার যেহেতু ব্যবস্থা নেই, বা এক্ষেত্রে হচ্ছে এত বেশি হাত বদল হচ্ছে, যার কারণে কৃষকরাও হচ্ছে দেখা যাচ্ছে তারাও আসলে পাচ্ছে না সেই অনুযায়ী, এবং হচ্ছে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বর্তমান সময় ভোক্তাদের জন্য ক্রয় করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে, এই জন্য যে কারণ আমরা জানি বর্তমান সময় করোনা পরিস্থিতিতে অনেকেরই চাকরিচ্যুত হতে হয়েছে বা অন্যান্য অনেক সমস্যা আছে। কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের প্রেক্ষাপটটা দেখি, যে যখন অনেক বেশি উৎপাদন করা হয় এটা সরকার ক্রয় করে কিন্তু কৃষককে কিন্তু নিরুৎসাহিত করে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা যদি দেখি যে কৃষক কিন্তু আসলে কৃষকের থেকে কেনা হচ্ছে না, যতটুকু ক্ষতি হচ্ছে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে পরবর্তী বছরে সে আসলে ওই পণ্যটা ওই শস্যটা উৎপাদন করতে নিরুৎসাহিত হচ্ছে। যার কারণে আমি কৃষকের পেট বাঁচাতে আসলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এবং এই যে একটা সিন্ডিকেট পরিচালিত হচ্ছে যে দামটা সরকার নির্ধারণ করলেও তার নির্দেশনা মানছে না এই যে মধ্যস্থতাকারীরা হাত বদলের কারণে, তো সেক্ষেত্রে আসলে কোনো প্রশাসনিক কঠোর ব্যবস্থা করা সম্ভব কিনা। মিষ্টি, ধন্যবাদ আপনাকে। আপনি একটা ভালো প্রসঙ্গ আসলে তুলেছেন, এবং আমি আসলে এখানে যে মন্তব্যগুলো দেখছি বেশিরভাগই এরকম বলছেন যে প্রশাসন থেকে কি ব্যবসায়ীরা শক্তিশালী? যদি নাই হয় তাহলে আপনারা ব্যর্থ কেন? মাইনুল ইসলাম লিখেছেন এটি, হেলাল উদ্দিন লিখেছেন আদেশ যখন কার্যকর হয় না তাহলে আদেশ দিয়ে লাভ কি? জনাব টিপু মুন্সি, একটু আপনার কাছে আবারও যাবো, যে প্রসঙ্গটা আসলে মাত্র উঠে এলো, এক্ষেত্রে কি সরকারও কি একরকম সংকটে কিনা? ছোট্ট মেয়েটা যে কথাগুলো বললো, আমরা গত কয়েক বছর ধরে আলুর উৎপাদন কিন্তু দেশে বেড়েছে, কৃষকরা কিন্তু উৎসাহিত বোধ করছে। তারা আমাদের কাছে হিসাব রয়েছে যেটা, যে পার কেজি আলু উৎপাদন খরচ 10 টাকার মতো পড়ে, 10 টাকা 80 পয়সা। এবং প্রতি বছর আমি যে অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করি, আমার যে এলাকা, সেটা কিন্তু কৃষি আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম এলাকা। সেসব জায়গা থেকে কৃষকরা দাম পেয়েছে বলেই গত 5-7 বছর 10 বছরে প্রায় 4-5 গুণ আলু উৎপাদনে তারা চলে গেছে। এবং আপনারা লক্ষ্য করেছেন, আমাদের গোলাম রহমান সাহেব বলেছেন যে প্রায় 1,09,00,000 টন উৎপাদন হয়েছে, যেখানে আমাদের দরকার হচ্ছে 77 বা 80 লক্ষ টন। তার মানে আলু উৎপাদন উৎসাহিত বোধ করছে। এবার যেটা হয়েছে কথা সত্যি, আলু কিন্তু আমাদের হাতে আছে এই মুহূর্তে। গতকালকের হিসাবে আমাদের প্রায় 400 কোল্ড স্টোরেজে প্রায় 30 লক্ষ টন আলু এখনো মজুদ রয়েছে। তার মধ্যে থেকে 7 থেকে 8 লক্ষ টন মতো দরকার পড়বে আমাদের বীজের জন্য, যেটা আগামী 1 মাসের মাথায় শুরু হয়ে যাবে কাজ। তার মানে প্রায় আরো 20-22 লক্ষ টন আলু আমাদের হাতে আছে, যেটা আমাদের আগামী আলু ওঠার আগ পর্যন্ত যথেষ্ট। এখানে একটা কথা হয়েছে যে বন্যার কারণে কিছুটা আলুর উপরে প্রভাব পড়েছে, আলু মানুষ বেশি খেতে শুরু করেছে, বিকজ অন্যান্য শাকসবজির অভাব দেখা যাচ্ছে, যার জন্য কিছুটা চাহিদা বেড়েছে। কিন্তু তাই বলে আমাদের দেশে যে স্টক আছে কম নয়, যথেষ্ট রয়েছে। এইখানে এটা যে কথা বললো, যে এখানে কিন্তু মধ্যস্বত্বভোগীরা তারা কিছুটা সুযোগ নিয়েছে, যার জন্য কৃষি বিপণন অধিদপ্তর নতুন করে দাম বেঁধে দিয়েছে, এটা তাদেরই কাজ। আমরা শুধুমাত্র এই মন্ত্রণালয় থেকে সেটা চেষ্টা করছি তাদের দেওয়ার দামটা যেন বাজারে আসে। কিন্তু একটা জিনিস হচ্ছে, যখন আসলে দাম বেড়ে যায়, এবং আমরা বেশিরভাগ সময় দেখি যে তারপরেও আসলে কেনাকাটা তো করতেই হয় মানুষকে, এবং আমরা সেটা করিও। এক্ষেত্রে একটু ঝুমা, আপনার যে অভিজ্ঞতাটা বলবেন, যে অনেক সময় যেটা হয় আমরা দেখি যে একটা পরিবারে হয়তো আলু
5 কেজি কিন্তু আগে, এখন দাম বাড়ার কারণে সেটা 2 কেজি কিনছে বা 3 কেজি কিনছে, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আপনার পরিবারে আসলে আপনি কি দেখছেন বা সেখানে কিভাবে আপনারা এটা মানিয়ে নিচ্ছেন একটু বলবেন? আপনি যেটি বলেছেন সেটি শুধু আমার পরিবারের ক্ষেত্রেই নয়, এটি আমার আশেপাশে অনেক পরিবারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আলুর যে হঠাৎ করে এই দাম বৃদ্ধিটা, অ্যাকচুয়ালি দেখা যাইতো যে আগে আমাদের যে পরিমাণ প্রয়োজন ছিল বা আমরা যে পরিমাণ ব্যবহার করতাম, কারণ এটা হচ্ছে সব ধরনের যে কোনো কারি রান্না করতে গেলে দেখা যায় যে আলু প্রয়োজন পড়ে। তো দেখা যায় এটা মধ্যবিত্ত পরিবারের সর্বপ্রথম চাহিদা কিন্তু থাকে আলু। তো এই আলুর দাম বাড়ার কারণে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে আমাদেরকে, আমার সাথে সাথে অন্যান্য পরিবারকেও। কারণ হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারে দেখা যায় যে ইনকামটা সীমিত থাকে। তো সীমিত ইনকামের মাঝে হঠাৎ করে যখন কোনো পণ্যের দাম বেড়ে যায়, তাহলে মধ্যবিত্ত পরিবারের কিন্তু ওই দামটার সাথে অ্যাডজাস্ট করে জিনিসপত্র কিনতে প্রচুর প্রবলেম হয়ে যায়। তো আমার অভিজ্ঞতা এটাই যে আমরা আসলে মধ্যবিত্ত পরিবারগুলো এজন্য খুবই প্রবলেম ফেস করছি হঠাৎ করে দামটা এত বেড়ে যাওয়ার কারণে। আর আমার প্রশ্ন হচ্ছে এটি যে স্যার বলেছেন কিছুক্ষণ আগে যে আমাদের আলুর উৎপাদন প্রচুর, ইউজ করা হয় কম, 70-80 লক্ষ। তাহলে স্যার উৎপাদন যদি এত বেশি থাকে, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিটা কেন হলো? আর স্যার এটা কি আপনাদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা যায় না, মনিটরিং করে, যেন মধ্যস্থতাকারী যারা আছে তারা যেন এই দাম বৃদ্ধির কারণে কোনো রকম প্রভাব ফেলতে না পারে বাজারে? এটা কি স্যার আপনাদের পক্ষ থেকে কোনোভাবে মনিটরিং করে নিয়ন্ত্রণ করা যায়? কিন্তু আলু বেশি দিন তো সরিয়ে রাখা সম্ভব নয়। আমরা একটু আগে গোলাম রহমান যেটা বললেন এক্স্যাক্টলি ওই পথেই এগোচ্ছে সরকার, যে তারা নতুন দাম আজকে ফাইনালি বেঁধে দেবে, এরপরে হয়তো 2 বা 3 দিন আমাদের দেখতে হবে। আমরা পঞ্চম অথবা চতুর্থ পঞ্চম দিনে আমরা কিন্তু কোল্ড স্টোরেজে সরকারি হস্তক্ষেপে আলু আমরা নির্ধারিত দামে ছেড়ে দেব। ঝুমা, মিষ্টি, আপনারা কি একটু আশ্বস্ত হচ্ছেন বাণিজ্য মন্ত্রীর কথা শুনে? একটু আপনাদের জি অবশ্যই। এই মাত্র যে বিষয়টা হচ্ছে স্যার বললেন যে আসলে দেখা গিয়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো যে অন্যান্য যে পণ্যগুলো আছে যেমন চাল, সবজি এগুলোর দাম বৃদ্ধির কারণে তারা কিন্তু আসলে আলুর উপরে অনেকটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এজন্য দেখা যায় যে ওইগুলোর যদি দাম বৃদ্ধি থাকে তাহলে আলুর যে চাহিদাটা এটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। কারণ তারা আসলে ওইটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। সেই জায়গা থেকে চাহিদাটা আলুর বৃদ্ধি পেয়েছে এবং তারা যে আশ্বাস দিয়েছেন যে মজুদ এনাফ রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে আসলেই আশ্বস্ত করছে। ঝুমাও মনে হয় এটার সঙ্গে একমত, যেটি বলেছেন যে 3-4 দিনের মধ্যে একটা প্রভাব হয়তো আমরা দেখতে পাবো। কি বলবেন? জি অবশ্যই, আমি আশা রাখছি আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছেন অবশ্যই তিনি এটি ফুলফিল করবেন এবং আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা অবশ্যই উপকৃত হব যদি দামটা নিয়ন্ত্রণের মাঝে আসে। এবং আমি আরেকটি কথা বলবো যে আমি স্যারকে রিকোয়েস্ট করব স্যার যেন মনিটরিং এর মাধ্যমে নির্ধারিত দামটা অ্যাকচুয়ালি ঠিক থাকছে কিনা এটা যেন মনিটরিং করা হয় নিয়মিত। মিস্টার টিপু মুন্সি, আপনার কাছে আর একটা প্রশ্ন নিয়ে আমি আসবো, সব শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করব। তার আগে গোলাম রহমান কিছু বলতে চাইছিলেন, আপনার যদি কিছু বলার থাকে সব শেষে। বাজার পরিস্থিতি শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের উপর নির্ভর করে না। মূল্য যদি স্থিতিশীল রাখতে হয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বোপরি অর্থ মন্ত্রণালয় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হয়। গতবারের পেঁয়াজের যে সংকট হচ্ছিল সেই অভিজ্ঞতাতে এইবার যে ব্যবস্থা খুব তড়িৎ নেওয়া হয়েছে এবং পেঁয়াজের মূল্য 20 টাকা 30 টাকা পেঁয়াজ পাওয়া যাবে না। আমাদেরকে ওইটা মেনে নিয়ে যে একটা সহনীয় স্থিতিশীল মূল্যে পেঁয়াজ বাজারে পাওয়া যাবে। শুধুমাত্র আমরা আলু এবং পেঁয়াজের কথা আপনি বলেছেন, কিন্তু একই সঙ্গে যদি কাঁচামরিচ বা অন্যান্য পণ্য দেখি সেগুলোর দামও যথেষ্টই বেশি আসলে। এবং মানুষজন এটি জানতে চাইছেন যে এগুলোর দাম আসলে ক্রয় ক্ষমতার মধ্যে আসবে কিনা এবং কমবে কিনা নাকি এরকম বাড়তেই থাকবে, এটি যদি আপনি একটু জানান। এই যে বন্যা, যে 4-5 বার বন্যা হলো, মন্ত্রী পরিষদ বা সরকার বন্যাটা কিন্তু থামাতে পারবে না। আমাদের মেনে নিতে হবে যে এরকম প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। বারবার করে সবজি লাগানো হচ্ছে, মরিচ লাগানো হচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে বন্যায়। সেটা একটা কিন্তু আমাদের ভাগ্যে আসছে। আমি 10 থেকে 15 দিনের মধ্যেই শীতের সবজি বাজারে আসতে শুরু করবে, ফুলকপি উঠতে শুরু করেছে, সিম বাজারে এসে দাম চড়া যদিও প্রথম করে যায়, এটা কমে যাবে। তো প্রাকৃতিক বিপর্যয়ে কখনো কখনো কিছু দাম বাড়ে, যেটা কারো হাতে থাকে না। সেই সময় সবাইকে একটু সাশ্রয়ী হতে হবে এবং সরকারের তরফ থেকে সঠিকভাবে আমিও বলতে চাই যে যথাযোগ্য ব্যবস্থা আমাদের তরফ থেকে নিতে হবে, যাতে করে কেউ অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা না নিতে।
অসংখ্য ধন্যবাদ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমাদের সঙ্গে ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান। এছাড়া ছিলেন ময়মনসিংহ থেকে সোহেলি আক্তার ঝুমা এবং ঝালকাঠি থেকে সৈয়দা মাহফুজা মিষ্টি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিবিসি বাংলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং যারা দেখেছেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে বিবিসি বাংলায়। ফয়সাল তিতুমির। শেষ করার আগে খবরের প্রধানাংশগুলো আরেকবার। ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আস্থা ভঙ্গের অভিযোগে সরকার মামলা করেছে। বলা হয়েছে অনলাইন সার্চে তাদের আধিপত্যের অপব্যবহার করছে গুগল। নাইজেরিয়ায় পুলিশের নির্যাতনে ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ায় রাজধানী শহর লেগোস এবং পুরো লেগোস প্রদেশে 24 ঘন্টার কারফিউ বলবৎ করা হয়েছে। আর বাংলাদেশে আজ 200-রও বেশি এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশে সন্ধে 7:30টায়, ভারতে সন্ধে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।